नमस्कार बंधुरा भारत के घेरार जे खेला चीन शुरू करेছিল ता এখন সম্পূর্ণ ঘুরে যেতে বসছে। চীনের চাল একে একে যে শুধু ধ্বংস হচ্ছে তা নয়, বরং ভারতের কূটনীতির সামনে চীনের বড় বড় সব আকাঙ্ক্ষা তিলে তিলে শেষ হয়ে যেতে বসছে। অথচ একটি সময় এমনও মনে হচ্ছিল যে চীন ভারতের সব প্রতিবেশী দেশগুলোকে নিজের দলে ভিড়িয়ে নিতে চলেছে। আর ওই সময়টিতে ভারত বিরোধী শক্তিরা এটি বলে কটাক্ষ করত যে ভারতের তো কোনো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নেই। বিষয়টি এমনভাবে প্রচার করা হতো যে প্রতিবেশীদের সাথে খারাপ সম্পর্ক বা দূরত্বের কারণ হলো ভারতের দাদাগিরি বা বড় ভাই টাইপের ব্যবহার। অথচ ভারত কখনোই চীনের মতো এই সব প্রতিবেশীদের দুর্বলতার সুযোগ নেয়নি। প্রতিবেশীদের তুলনায় বড় শক্তি হওয়ার পরেও ভারত কখনো কারো ওপর আগ্রাসন দেখায়নি, বরং বিপদের সময় যদি কোনো দেশ এই সব প্রতিবেশী দেশের জীবন বাঁচাতে এগিয়ে এসছে সে হলো ভারত। আর এখন ভারতের এই মানবতা এবং চাণক্যের কূটনীতির জোরে প্রতিবেশীদের কাছে আবারও ভারত প্রধান বিশ্বাসী বন্ধু হিসাবে আবির্ভূত হয়েছে। তবে পাকিস্তান এবং বাংলাদেশ ব্যতিক্রম। আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে ভারতের প্রতিবেশী দেশগুলোতে ভারত কোন ধরনের প্রভাব বিস্তার করেছে এবং জিওপলিটিক্সের এই খেলায় চীন কিভাবে মাত খেতে চলেছে ভারতের সামনে। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করি। বর্তমান সময়ে ভারত যেভাবে প্রত্যেকটি সেক্টরে চীনকে কম্পিটিশন দিচ্ছে তাতে চীনের ধৈর্যের বাঁধ ভাঙতে বেশি সময় লাগবে না। তাই তো অদূর ভবিষ্যতে ভারত চীনের মধ্যে যুদ্ধ অবশ্যই হবে। যুদ্ধে টিকে থাকার জন্য প্রয়োজনীয় হলো সাপ্লাই চেইন। কোনো দেশকে বিনা একটি গুলি চালিয়েও হারানো সম্ভব। দেশ চালানোর জন্য যেসব রসদ সামগ্রী দেশটি ইম্পোর্ট করে সেই ইম্পোর্টকে আটকে দেওয়া। এর একটি তাজা উদাহরণ হলো ইউক্রেন। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের সাপ্লাই লাইনের দায়িত্বে ছিল আমেরিকা। আর আজ যখন ডোনাল্ড ট্রাম্প এই সাপ্লাই লাইনকে কেটে দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ হারতে বসছে। আর ঠিক এই একই সমস্যায় জর্জরিত চীন। চীনের তেল ও গ্যাস ইম্পোর্টের একটি বিশাল অংশ এই স্টেট অফ মালাক্কা রুট ব্যবহার করেই হয়ে থাকে, যা তেলের ক্ষেত্রে 80% এবং এলএনজির ক্ষেত্রে 66%, ট্রেডের ক্ষেত্রে 60%। আর এই স্টেট অফ মালাক্কার সামনেই অবস্থিত ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর এখানেই ঘাঁটি গেড়ে বসে আছে ভারতীয় নৌসেনা। চীন খুব ভালোভাবেই জানে যে ভারতের সাথে একটি ফুল স্কেলের যুদ্ধ শুরু হলে ভারতীয় নৌসেনা এই স্টেট অফ মালাক্কাকে বন্ধ করে চীনের পরাজয়কে নিশ্চিত করতে সক্ষম। তাই অনেক আগে থেকেই চীনের প্রধান লক্ষ্য ছিল এই স্টেট অফ মালাক্কার উপর নির্ভরতা কম করা। আর এর জন্য চীন ভারতের দুই প্রতিবেশী দেশকে বেছে নেয়, একটি পাকিস্তান এবং অন্যটি মায়ানমার। চীন পাকিস্তানের গোয়াদার পোর্ট থেকে একটি রুট নিয়ে যেতে চায় চীনের পশ্চিম প্রান্ত কাশগড়ে, যেটিকে বলা হয় সিপিইসি করিডোর। আবার চীন মায়ানমারের কিউফিউ পোর্ট থেকে চীনের কুনমিং পর্যন্ত আরও একটি করিডোর তৈরি করছে। আর এই দুই করিডোরের উদ্দেশ্য হলো স্টেট অফ মালাক্কার উপর নির্ভরতা কম করা। অর্থাৎ আরবের দেশ থেকে কেনা তেল এবং গ্যাস পাকিস্তানের গোয়াদার পোর্ট থেকে সোজা ঢুকে যাবে চীনে। অন্যদিকে আফ্রিকি দেশ থেকে কেনা তেল গ্যাস বা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল শ্রীলঙ্কার দক্ষিণ দিয়ে সমুদ্রপথে কিছু চলে যাবে মায়ানমারের কিউফিউ পোর্টে, বাকি অংশ যাবে স্টেট অফ মালাক্কা দিয়ে। এখন এই বিশাল সমুদ্র পথেও ভারতীয় নৌসেনার প্রভাব বিদ্যমান। তাই এই অংশে অর্থাৎ শ্রীলঙ্কায় চীনের নৌবাহিনীর উপস্থিতির দরকার পড়ে, যাতে চীন নিজের সাপ্লাই রুটকে সুরক্ষিত করতে পারে। অর্থাৎ চীনের সাপ্লাই রুটকে ভারতের হাত থেকে বাঁচানোর জন্য চীনের তিনটি দেশের দরকার পড়ে, পাকিস্তান, মায়ানমার এবং শ্রীলঙ্কা। পাকিস্তানকে অর্থের লোভ দেখিয়ে, মায়ানমারের জুন্তা সেনাকে ক্ষমতার লোভ দিয়ে এবং শ্রীলঙ্কাকে লোনের জালে জড়িয়ে কার্যসিদ্ধি করতে থাকে চীন। শ্রীলঙ্কার একেবারে দক্ষিণ উপকূলে হাম্বানটোটা নামের এক পোর্ট 99 বছরের জন্য দখল করে নিয়েছে চীন। অর্থাৎ এটা বলাই যায় যে চীনের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নেওয়া শুরু করে, কিন্তু হঠাৎ করেই যেন সব কিছু তছনছ হওয়া শুরু হয়ে যায়। ভারতে এমন এক সরকার ক্ষমতায় আসে যে চীনকে কাউন্টার করার জন্য দাবার গুটি সাজানো শুরু করে। আর এই নরেন্দ্র মোদী সরকারের পাতানো চাল ধীরে ধীরে চীনের গোছানো খেলা ভেস্তে দিতে শুরু করে। যেহেতু পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার কোনো সুযোগ নেই, তাই পাকিস্তানের ভূমিতে চীন এবং পাকিস্তান দুজনকেই আউট করার কাজ শুরু হয়। গোয়াদার পোর্ট থেকে শুরু করে সিপিইসি করিডোরের একটি বিশাল অংশ বেলুচিস্তান প্রান্তে অবস্থিত। আর এখন অবস্থা এমন যে সিপিইসি প্রজেক্ট তো ছাড়ুন, পুরো বেলুচিস্তান স্বাধীন হতে চলেছে। খুব শীঘ্রই পাকিস্তানের কয়েকটি টুকরো হবে আর সিপিইসি প্রজেক্টের নামও নিশান মেটানো হবে। এবার আসি মায়ানমারে।
এই চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে আরাকান আর্মির কথিত বাপ যদি কেউ থেকে থাকে সে হলো ভারতের এই আরাকান আর্মি চীন দ্বারা ডেভেলপড কিউফিউ পোর্টে হামলা শুরু করেছে। আর আরাকান আর্মির সামনে মায়ানমারের জুন্তা সেনার যে কোন অকাত তা কারো অজানা নয়। ভারত এই সময়ে অপারেশন ব্রহ্মার মাধ্যমে মায়ানমারের সাধারণ জনগণকে সেবা এবং সুরক্ষা প্রদান করছে। আর ভারতের এই মানবিকতার জন্য মায়ানমারের সরকার এবং সাধারণ জনগণ আরও বেশি ভারতের ঘনিষ্ঠ হবে। মায়ানমারের জুন্তা সেনা যদি চীনের চাটুকারিতা ছেড়ে বের হয়ে নাও আসে তাহলেও তাতে ভারতের খুব বেশি কিছু আসে যায় না। ভারতের দরকার মায়ানমারের জনগণের মনে জায়গা করা, যার ফল পাওয়া যাবে মায়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে ডিল করার সময়। যাই হোক, পাকিস্তানের মতো মায়ানমারেও চীন তার করিডোর বাঁচাতে পারবে না। তো এটা বলাই যায় যে লোভে চীন পাকিস্তান ও মায়ানমারে ঢুকেছিল তা মোটামুটি ধ্বংসের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। বাকি ছিল শ্রীলঙ্কার নতুন সরকার বিচারধারায় চীনপন্থী হওয়াতে অনেকেই বলেছিলেন যে শ্রীলঙ্কা ভারতের হাত থেকে একেবারে সরেই গেল। কিন্তু মোদী সরকারের সফল কূটনীতিতে আজ অবস্থা এমন যে দীর্ঘ 40 বছর পর ভারত শ্রীলঙ্কা সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা এমন কোনো কাজ হতে দেবে না যা ভারতের সুরক্ষার দৃষ্টিতে বিপদের। অর্থাৎ খাতা কলমে হাম্বানটোটা চীনের অধীনে থাকলেও চীন এখানে আসতে হলে পারমিশন শ্রীলঙ্কার নেওয়া লাগবে। সেক্ষেত্রে এখন শ্রীলঙ্কার ভারতীয় নৌসেনার ব্যাকিংয়ে শক্তভাবে চীনকে নিজের জলসীমানায় অকারণে ঢুকতে মানা করতে পারবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের আরও এক প্রতিবেশী আছে যার নাম মালদ্বীপ। মালদ্বীপের বর্তমান মৈত্রী সরকার ইন্ডিয়া আউটের স্লোগান দিয়ে মালদ্বীপের ক্ষমতায় আসলেও বিগত 5-7 মাস ধরে মুখে কুলু পেটে বসে আছে। মৈজু অনেক চেষ্টা করেছিল ভারতকে বাইপাস করে চীনের প্রেমে মাখামাখি করতে, কিন্তু অবশেষে মৈজুর চীন প্রেমের ভূত নেমেছে এবং এখন মালদ্বীপ মোটামুটি নিউট্রাল অবস্থানেই রয়েছে। যাই হোক, ভারতের উত্তরের দুই প্রতিবেশী নেপাল এবং ভুটান। চীনের প্রভাবে ভারত নেপাল সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছিল যে নেপাল ভারতের 3টি স্থানকে নিজেদের অংশ বলে দাবি করে। রাম মন্দির তৈরির সময় তো কেপি শর্মা ওলি নির্লজ্জের মতো বলেছিল যে অযোধ্যা আসলে নেপালেই অবস্থিত, ভারত যে অযোধ্যায় মন্দির নির্মাণ করছে সেটি ডুপ্লিকেট অযোধ্যা। আর আজ দেখুন নেপালের অবস্থা। নেপালের বর্তমান সরকার চীনের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, তবে তাতে কোনো লাভ হবে না কেপি শর্মা ওলির, কারণ নেপালের রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রধর্মের চাহিদা নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে, যা পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত আর থামানো যাবে না। ভুটানের কথা যদি বলি তাহলে ভুটানও চেয়েছিল চীনের সাথে সম্পর্ক ভালো করতে, কিন্তু চীনের চালবাজিতে ভয় পেয়ে ভুটান এখন মনে প্রাণে ভারতের শরণাপন্ন হয়েছে। বর্তমানে ভুটান ভারতের সম্পর্ক এতটাই কাছের যে ভুটানকে ভারতের 29তম রাজ্য ঘোষণা করানোর কথাও বলা হচ্ছে। এবার আসুন জেনে নেওয়া যাক ভারতের বগলের বিস্ফোরা বাংলাদেশকে নিয়ে। যেহেতু রাস্তা ধরেছে এরা পাকিস্তানের, তাই অবস্থাও হবে পাকিস্তানের মতো। দেখুন, পাকিস্তানকে আইসোলেট করার জন্য ভারতের দরকার ছিল সারা বিশ্বে এটাই প্রমাণ করানো যে সন্ত্রাসীদের আতুড় ঘর হলো পাকিস্তান। ঠিক এইভাবেই বাংলাদেশের টুকরো করার জন্য এটাই দেখানো লাগবে যে বাংলাদেশ ভারতের সুরক্ষার জন্য বিপদ বয়ে আনছে। আর এই কাজে ভারতের কিছুই করা লাগবে না। বাংলাদেশের গোবর গণেশ মোহাম্মদ ইউনুসই যথেষ্ট। সে যেভাবে 7 সিস্টারকে নিয়ে ইশারা দিচ্ছে তাও আবার চীনের সামনে, তাতে ভারতের সামনে বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম নেওয়ার একটি বড় সুযোগ আসতে চলেছে। অর্থাৎ আগ বাড়িয়ে লড়াই করতে আসা বাংলাদেশের মানসিকতা ভারতকে তার সুরক্ষার পার্মানেন্ট সলিউশন দিতে চলেছে। তাই যেমন পাকিস্তানের সাথে ভারতের শত্রুতায় ধীরে ধীরে পাকিস্তান বরবাদ হচ্ছে, ঠিক সেই রকমই বাংলাদেশও বরবাদ হচ্ছে। হ্যাঁ, তবে এটা আলাদা বিষয় যে পাকিস্তানি এবং বাংলাদেশিদের প্রোপাগান্ডা চালানোর ক্ষমতা নেক্সট লেভেলের। এদের অবস্থা হলো গায়ে বল নেই, বন্দুক ঘাড়ে, হাঁটতে গিয়ে চিত হয়ে পড়ে। মোট কথা, কদিন আগ পর্যন্ত ভারতের সব প্রতিবেশী চীনের কোলে গিয়ে বসেছিল, আর আজ বাংলাদেশ ও পাকিস্তান চীনের কোলে বসে থাকলেও মায়ানমারে ভারতের প্রভাব বাড়া শুরু হয়েছে। মায়ানমারের বিদ্রোহী গ্রুপ এবং জনগণের মাঝে ভারতের আধিপত্য বাড়ছে, যা গ্রেটার মিজোরাম বানানোয় সহযোগিতা করবে। শ্রীলঙ্কা ভারতের কাছে এসে গেল, নেপাল এবং ভুটান অদূর ভবিষ্যতে ভারতে মিলেও যেতে পারে। গেড়াকলে পড়ে মালদ্বীপও চীনকে ছেড়ে ভারতের সম্পূর্ণ শরণে আসবে। আর চীনের সিপিইসি করিডোর ও সিএমইসি করিডোর দুটোই সম্পূর্ণ ভেস্তে যাবে। আর অদূর ভবিষ্যতে আপনারা এও দেখতে পাবেন যে ভারত তিব্বত কার্ড খেলা শুরু করে দিয়েছে। সব মিলিয়ে চীন যতই লাফালাফি করুক না কেন, চীনের ঘাড় সবসময় ভারতের হাতের মুঠোয় থাকবে।
আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।